দোলা বেগম আলনার উপর রাখা স্বামী শফি সাহেবের আধোয়া কাপড়গুলো চেক করছিল ধোয়ার জন্য। এক এক করে চেক করতে করতে হঠাৎ শুনতে পেল টিভির নিচে রিমোটের পাশে রাখা মোবাইলে রিংটোন হচ্ছে। কয়েকটা আধোয়া কাপড় হাতে নিয়ে হাতে থাকা প্যান্টটা আলনার উপর রেখে তাড়াতাড়ি গিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। মেয়েটা দোলার হাজবেন্ড মোমিন সাহেবের অফিস কলিগ মিনু। মিনু বলল, ভাবি আসসালামু আলাইকুম। দোলা বলল, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু দোলা মিনুকে চিনতে পারলো না, কারণ মিনু নিজের ব্যবহৃত ফোন থেকে কল দেয়নি, নতুন সিম ঢুকিয়ে ওটা থেকে কল দিয়েছে। মিনু বলল, ভাবি আপনার সাইজ কত? অযাচিত একটা প্রশ্নের কারণে দোলা বেগম কিছুটা বিব্রত বোধ করলো। দোলা বলল, মানে? মিনু আবার বলল, আচ্ছা বডির সাইজ না হয় নাই বললেন, কোমরের মাপ কত? দোলা এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে বললেন, কি সব উদ্ভট প্রশ্ন করছেন? কে আপনি? মিনু বলল, আমি আপনার হাজবেন্ডের অফিসের একজন কলিগ। দোলা বলল, আমার হাজবেন্ডের সব কলিগকে তো আমি চিনি। মিনু বলল, তাদের মধ্যে আমি একজন। মিনুর এমন কথা শুনে দোলা বেগম বলল, কি নাম আপনার? মিনু বলল, এত তাড়াতাড়ি তো নাম বলা যাবে না, আগে আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। দোলা বলল, বলুন। আপনি আলনার উপর থেকে আপনার হাজবেন্ড গতকাল যে প্যান্টটা পরে এসেছিল ওই প্যান্টটাতে হাত দিন। দোলা বলল, কেন বলুন তো? মিনু বলল, যা বলছি তাই করেন। দোলা এবার আলনার সামনে গেল, প্যান্টটা হাতে নিয়ে বলল, হ্যাঁ প্যান্ট হাতে নিয়েছি, বলুন। মিনু বলল, ডান পাশের পকেটে হাত দিন। দোলা প্যান্টের ডান পাশের পকেটে হাত দিল, হাত দিয়ে বের করে আনলো একটা ব্রা। দোলার চোখ ছানাবাড়া হয়ে গেল। মিনু বলল, ভাবি চাপ নেবেন না। দোলা বলল, কে আপনি? মিনু বলল, উতলা হবেন না, এবার বাম পাশের পকেটে হাত দিন। দোলা বাধ্যগত স্টুডেন্টের মতো বাম পাশের পকেটে হাত দিয়ে বের করলো একটা পেন্টি। দোলার হাত থেকে মোমিন সাহেবের প্যান্টটা পড়ে গেল। দোলা বলল, আমার হাজবেন্ডের পকেটে এটা কার ব্রা, কার পেন্টি? মিনু বলল, ওই ব্রা এবং পেন্টিটি আমারই। আসলে তাড়াহুড়ো করলে যা হয় আর কি, আপনার হাজবেন্ডের জাঙ্গি আমি পেন্টি মনে করে পরে ফেলেছি, আবার আপনার হাজবেন্ডের স্যান্ডো গেঞ্জি আমি ব্রা মনে করে গায়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি। স্যার অবশ্যই এনজয় করার পর কিছুক্ষণ শুয়েছিলেন, কারণ স্যারের তাড়া ছিল না। আমার হাজবেন্ড বারবার ফোন করাতে আমি তাড়াহুড়ো করে বের হয়ে চলে এসেছি। মাঝ রাস্তায় আসার পর স্যার আমাকে ফোন করে বিষয়টি বলে, তখন স্যারকে বলি, স্যার যা হবার হয়ে গেছে, পেন্টি এবং ব্রাটি আপনি পকেটে করে ঘরে নিয়ে যান, কাল অফিসে আসলে আমাকে দিয়ে দিয়েন। একটু আগে স্যার বলল ওগুলো নাকি বাসায় রেখে চলে এসেছে। আমি ভাবলাম আমার ব্রা পেন্টি যেহেতু আপনার কাছে চলে গেছে, এটা হয়তোবা আপনার ভাগ্যে ছিল। আপনি যদি কিছু মনে না করেন, এই ছোট বোনের ব্যবহৃত জিনিসগুলো পরবেন তাহলে পড়তে পারেন, আর যদি মনে করেন পড়বেন না তাহলে দয়া করে একটু প্যাকেট করে স্যারকে দিয়ে পাঠিয়ে দিয়েন। দোলা বলল, এই মেয়ে তোমার কি মাথা ঠিক আছে? মিনু বলল, চাপ নিচ্ছেন কেন ভাবি? স্যারের সাথে একসাথে চাকরি করি আমরা, দুজন কলিগ, মানে অফিস পার্টনার। অফিস পার্টনার তো বেড পার্টনার হতে আপত্তি কি? আমার হাজবেন্ড বিষয়টি সহজভাবে মেনে নিয়েছে, আপনিও মেনে নিন। আর হ্যাঁ, যেদিন আমি আমার কলিগের সাথে বেড শেয়ার করি সেদিন কিন্তু আমার স্বামীর সাথে আর বেড শেয়ার করি না। 48 ঘন্টা পর আমার হাজবেন্ডের সাথে বেড শেয়ার করি, কারণ বহুগামিতার ফলে অনেক রকমের রোগ হতে পারে। স্যারকেও বিষয়টি বলেছি, যেহেতু আমার সাথে বেড শেয়ার করেছে সেহেতু স্যার যেন আপনার সাথে 48 ঘন্টার মধ্যে আর বেড শেয়ার না করে। বলেই মিনু লাইনটা কেটে দিল। দোলা হ্যালো হ্যালো বলেই একবার মোবাইলের দিকে আরেকবার ব্রা এবং পেন্টির দিকে তাকিয়ে থাকলো। মোমিন সাহেব অফিস থেকে ফিরলেন, অনেকক্ষণ ধরে কলিং বেল টিপলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। দোলা তখন খাটের উপর শুয়ে শুয়ে কান্না করছিল, একাধারে কলিং বেল বেজে যাচ্ছে, শুনেও দরজা খুলতে যাচ্ছে না। এক পর্যায়ে গিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিতে গেল। দরজা খুলতে মোমিন সাহেব বলল, এতক্ষণ কোথায় গিয়েছিলে? দরজা খুলতে এত লেট করলে কেন? মোমিন সাহেবের সাথে কোনো কথা না বলে হাত থেকে ব্যাগটা নিয়ে দোলা চলে গেল। মোমিন সাহেব ক্লান্ত হয়ে সোফার উপর বসলেন, তারপর বললেন, দোলা এক গ্লাস পানি আনো তো। দোলা পানির গ্লাস হাতে এনে মোমিন সাহেবকে দিলেন। মোমিন সাহেব পানিটা পান করার পর বলল, আজকে খুব টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। বলে মোমিন সাহেব বসা থেকে উঠে ভেতরের রুমের দিকে চলে গেলেন। দোলা মনে মনে ভাবছে, দুই নৌকার মাঝে একজন হলে টায়ার্ড তো হতেই হবে। রাতে মোমিন সাহেব ও দোলা দুজনেই শুয়ে আছে। টেনশনে দোলা বেগমের ঘুম আসছে না। পাশ ফিরে দেখলো মোমিন সাহেবের গতকালকের ধকল এখনো কাটাতে পারেনি। মেয়েটির কণ্ঠ শুনে দোলার কেন জানি মনে হলো মেয়েটা 20 থেকে 22 বছরের হবে, তাই হয়তোবা মোমিন সাহেবের কষ্টটা বেশি হয়েছে। এমনিতেই দোলা মোমিন সাহেব সম্পর্কে জানেন, যতবারই উনি আদিম লীলার মত্ত হন, লীলা শেষে উনাকে টেনে তোলা যায় না। গতকালকে লীলা সাঙ্গ হয়েছে ঠিক, কিন্তু ওর ধকলটা এখনো মোমিন সাহেবের শরীরে বিদ্যমান। দোলা আরেকটু শিওর হওয়ার জন্য মোমিন সাহেবকে খোঁচাতে লাগলেন। খোঁচাতে
খোঁচাতে খোঁচাতে মোমেন সাহেবের ঘুম ভেঙে গেল। মোমেন সাহেব বলল, কি হয়েছে? না ঘুমিয়ে আমাকে খোঁচাচ্ছ কেন? দোলা বেগম বলল, কেন খোঁচাচ্ছি জানো না? মোমেন সাহেব বলল, আজ সম্ভব না, আগামীকাল রাতে হবে। দোলা বেগম মেয়েটার কথা সত্যতা খুঁজে পেল। মেয়েটি বলেছিল, স্যার যেহেতু গতকালকে আমার সাথে বেড শেয়ার করেছে, তাই স্যারকে বলেছি 48 ঘন্টার মধ্যে যেন আপনার সাথে বেড শেয়ার না করে। কথাটা মনে পড়তেই দোলা উঠে মোমেন সাহেবের কলার চেপে ধরে তুলে ফেলল। তারপর বালিশের নিচ থেকে ব্রা প্যান্টটি বের করে দেখিয়ে বলল, পরের ঘরের এগুলো খুলতে গিয়ে টায়ার্ড হয়ে গেছো তাই না? নিজের ঘরের গুলো খোলার আর শক্তি নেই। দোলার হাতে এগুলো দেখে মোমেন সাহেব হাতে নিয়ে দেখে বলল, এগুলো কার? দোলা বলল, না চেনার ভান ধরছো? ধরা যখন পড়ে গেছো এখন তো ভান ধরবেই। মেয়েটা সব বলেছে। মেয়েটা তোমাকে নিষেধ করেছে 48 ঘন্টা যাতে আমার সাথে কোনো ধরনের আদিম লীলায় না যাও। তাই মেয়েটার কথা রাখতে গিয়ে এখন আমাকে দূরে ঠেলছো। আমি বুঝে গেছি তুমি চরিত্রহীন। অফিস কলিগদের খুশি করতে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে ফেলছো। চিরদিনের জন্য এই দরজা তোমার বন্ধ হয়ে যাবে। বলেই দোলা খাট থেকে নেমে চলে গেল। মোমেন সাহেব রিয়ার পেন্টিগুলো হাতে নিয়ে টেনশনে পড়ে গেল। এগুলো কার? আর দোলা বেগম এসব কি বলছে? পরের দিন মোমেন সাহেব অফিসে টেনশন নিয়ে বসে আছে। মিনু এসে বলল, স্যার কি খুব টেনশনে? মোমেন সাহেব বলল, হ্যাঁ। না কেন বলুন তো? মিনু বলল, স্যার আমার আজ 1 ঘন্টা আগে বাসায় যেতে হবে। মোমেন সাহেব বলল, ঠিক আছে যান, আমিও একটু পর চলে যাব। মিনু বের হয়ে চলে গেল। দোলা বেগম হাতে একটা ডিভোর্স লেটার নিয়ে ড্রয়িং রুমে ওয়েট করছিল। অনেক ভেবেচিন্তে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে। 15 বছরের সংসার জীবনে একটা বাচ্চা কাচ্চার মুখ এখনো দেখতে পায়নি দোলা। বাচ্চা কাচ্চা হবে কিভাবে? কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ভুল করলে মাফ করা যায়, কিন্তু দোষ করলে তার শাস্তি পেতেই হবে। দোলা বেগম তাই ডিসিশন নিয়ে ফেলেছিল মোমেন সাহেব অফিস থেকে আসার সাথে সাথে দরজা খুলে মোমেন সাহেবের ঘরে ঢুকতে যাবে। এমন সময় দোলা বলল, ঘরে ঢোকার আগে ডিভোর্স লেটারটা নিয়ে ঢোকো। মোমেন সাহেব বলল, আমি কিছুই বুঝছি না, তুমি কেন আমার সাথে এমন আচরণ করছো? দোলা বেগম বলল, যে জেগে জেগে ঘুমায় তার ঘুম কখনো ভাঙানো যায় না, আর যে বুঝেও না বোঝার ভান করে তাকে আমি কিভাবে বোঝাবো? যেদিন তুমি আমার অভাবটা বুঝবে সেদিন আমাকে খুঁজবে। বলেই দোলা বেগম ডিভোর্স লেটারটা মোমেন সাহেবের হাতে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। মোমেন সাহেব ডিভোর্স লেটারটা এক পলকে দেখে দোলার পেছনে পেছনে দোলাকে ডাকতে ডাকতে নামতে লাগলেন। এক পর্যায়ে দোলা নাগালের বাইরে চলে যাওয়ায় মোমেন সাহেব সিঁড়ির উপর বসে গেলেন। মোমেন সাহেব বুঝে উঠতে পারছে না দোলা তার সাথে কেন এমন আচরণ করছে। কে দোলাকে উল্টো পাল্টা লাগিয়ে তার সংসারটা ভেঙে দিল। এমন সময় মোমেন সাহেব অনুভব করলো তার কাঁধে কে যেন হাত রেখেছে। হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকাতেই মোমেন সাহেব দেখলো তার কলিগ মিনু ও সাবেক সিনিয়র কলিগ হেলাল। হেলালকে মিনুর সাথে দেখে মোমেন সাহেব কিছুটা অবাক হলেন। তারপর বললেন, মিনু তুমি এখানে? মিনু বলল, স্যার গত 1 তারিখে এখানে আমি আর আমার হাজবেন্ড একটা বাসা ভাড়া নিয়েছি। মোমেন সাহেব বলল, তোমার হাজবেন্ড মানে? মিনু বলল, আপনার সাবেক সিনিয়র কলিগ হচ্ছে আমার হাজবেন্ড। হেলালকে দেখে মোমেন সাহেব কিছুটা লজ্জা পেল। তারপর বলল, জানো মিনু, আমার অফিসে কে বা কারা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আমার সংসারটা ভেঙে দিয়েছে। মিনু তখন একটা অট্টহাসি দিয়ে বলল, স্যার আপনি আমার হাজবেন্ডের চাকরি খেয়ে দিয়েছিলেন, আজ আমি আপনার সংসার ভেঙে দিয়েছি। মোমেন সাহেব বলল, কি বলছেন এসব? হেলাল শিকদার বলল, মোমেন সাহেব ফিরে যান আজ থেকে 6 মাস আগে। সেদিন আমাদের কোম্পানির এমডির অফিসে মোমেন সাহেব গিয়ে বললেন, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? কোম্পানির এমডি দিদার সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম, জি ভেতরে আসুন। মোমেন সাহেব ভেতর গিয়ে এমডিকে একটা ফাইল দেখিয়ে বলল, দেখুন স্যার, এই দেখুন আমার সিনিয়র শিকদার সাহেব ওনার ফাইলে কতটা ভুল করে। আর যদি আমি এই ফাইলটা চেক না করতাম তাহলে কোম্পানির কত বড় ক্ষতি হয়ে যেত। এরকম আরো অনেকবার আমি ভুল ধরেছি, কিন্তু কখনো আপনাকে কমপ্লেন করিনি। আজ আর সহ্য হলো না স্যার। একটা কথা আমি মানি স্যার, আমি ওনার জুনিয়র হিসেবে আমি ভুল করলে উনি শুধরাবেন, কিন্তু উনি ভুল করলে কে শুধরাবে আপনি ছাড়া? তাই আপনার কাছে নিয়ে এলাম। এই ব্যাপারে ব্যবস্থা নেয়া না নেয়া আপনার ব্যাপার। মোমেন সাহেবের কথাগুলো শুনে এবং ফাইলটা চেক করে কোম্পানির এমডি দিদার সাহেব পিয়নকে ডাকলেন। পিয়ন ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম স্যার। দিদার সাহেব বললেন, যাও শিকদার সাহেবকে আসতে বলো। পিয়ন বলল, জি স্যার। শিকদার সাহেব অফিসে বসে কাজ করছিলেন। এর মধ্যেই পিয়ন এসে বলল, স্যার আপনাকে এমডি স্যার ডেকেছেন। শিকদার বলল, কি জন্য? পিয়ন বলল, জানি না, তবে আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে। শিকদার সাহেব পিয়নের কথা শুনে বসা থেকে উঠে এমডি স্যারের রুমের উদ্দেশ্যে চলে গেলেন। এমডি সাহেবের রুমে ঢুকতেই এমডি সাহেব হেলালকে দেখিয়ে ফাইলটা সামনে ধরে বললেন, এরকম ভুল আর কত করেছেন? এজন্যই তো আমি বলি প্রতি বছর কেন আমার কোম্পানির কোটি কোটি টাকা লস খায়। আপনাদের মতো স্টুপিড কর্মচারীর কারণে কোম্পানি
কোম্পানিরা কোটি কোটি টাকা লস খায়, আপনারা হয়তো বা এক অফিস ছেড়ে আরেক অফিসে চাকরি পান, কিন্তু কোম্পানি হয় জেল খাটে, না হয় দেউলিয়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। মিস্টার শিকদার, আমি চাই না আপনি আর আমার অফিসে চাকরি করেন। আমি আজ থেকে আপনার চেয়ারে মমিন সাহেবকে বসালাম, আর আপনি অ্যাকাউন্ট থেকে আপনার অবশিষ্ট বেতন নিয়ে এখনই আমার অফিস ছেড়ে চলে যান। তারপর দিদার সাহেব মমিন সাহেবের দিকে তাকিয়ে বলল, কংগ্রেচুলেশন মিস্টার মমিন, আজ থেকে আপনি শিকদারের স্থলাভিষিক্ত হলেন। মমিন সাহেব সেদিনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বসে রইলেন। মিনু বলল, স্যার, আপনি চাইলে সেদিন আমার স্বামীর এই সামান্য ভুলটুকু শুধরে দিয়ে আমার স্বামীর চাকরিটা বাঁচাতে পারতেন, কিন্তু আপনি তা না করে আমার স্বামীর চেয়ারে নিজে বসার জন্য আমার স্বামীর চাকরিটা খেয়ে দিয়েছেন। আমার স্বামীর চাকরিটা যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম, যেভাবেই হোক আমি আপনার অফিসে চাকরি নেব, যথারীতি আমার চাকরিটাও হয়ে যায়। এর কিছুদিন পর আমি সুযোগ খুঁজলাম কিভাবে আমি ঘটনা ঘটাতে পারি। একদিন আপনি অফিসে খুবই ব্যস্ত, কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন। তখন আমি ওষুধ মিশ্রিত এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস ও সাথে বিস্কিট এনে আপনাকে বললাম, স্যার, আমার হাজবেন্ডের চাকরি হয়েছে, আপনার তো ডায়াবেটিস, তাই আপনাকে মিষ্টি না দিয়ে ডায়াবেটিস বিস্কিট এবং ডায়েটওয়ালা কোল্ড ড্রিঙ্কস দিলাম। মোমিন সাহেব বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। এই মুহূর্তে আপনার ড্রিঙ্কস আমার খুব উপকারে আসবে। মোমিন সাহেব গট গট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন। মিনু একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন মোমিন সাহেব ঘুমের ঘরে ঢলে পড়ে। একটু পরে মোমিন সাহেব টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, আর ওই সুযোগে মিনু ডান পাশের পকেটে ব্রা আর বাম পাশের পকেটে পেন্টি ঢুকিয়ে দিলেন। কল্পনা শেষে মিনু বলল, মোমিন সাহেব, একটা কথা মনে রাখবেন, নিজের কাছের তৈরি ঘরে ঘুমিয়ে অন্যের বাসায় কখনো ঢিল ছুড়বেন না, কারণ সে যদি উল্টো ঢিল ছোড়ে তাহলে আপনার কাছের ঘর ভেঙে তছনছ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে আরো নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।